আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ডিসেম্বরের শেষ সপ্তাহে পৌরসভা নির্বাচন, ভোট হবে 5 ধাপে ইভিএমে, জানালেন সিএসএ। সুষ্ঠু পরিবেশ নষ্ট করে সংঘাত তৈরি করতে তৎপর একটি মহল, মন্তব্য প্রধানমন্ত্রীর। এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিভেদপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন কাল, জরিপে এগিয়ে জো বাইডেন, মরিয়া ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ডিসেম্বরের শেষে সারা দেশে ইভিএম এর মাধ্যমে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সভা শেষে কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এই নির্বাচন 5 ধাপে হতে পারে বলেও জানান তিনি। সিসি বলেন, 2021 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে যেসব পৌরসভার নির্বাচন উপযোগী হবে সেগুলোতে ভোট গ্রহণ হবে প্রথম ধাপে। এছাড়া সভায় গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 বাংলায় অনুমোদন দিয়েছে কমিশন। আরপিওতে বড় ধরনের পরিবর্তন নেই জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক দলের নিবন্ধনের পৃথক আইন করা হচ্ছে বলে এটি আরপিওতে রাখা হয়নি। ফেব্রুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত পৌরসভা, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদে যেগুলো ডিউ হবে সেগুলো আমরা করে ফেলবো। উপজেলা পরিষদের, পৌরসভার এগুলোর ক্ষেত্রে পলিটিক্যাল পার্টির নমিনেশন আসে, সেটা আরপিওতে এটা অ্যাডজাস্ট করা যায় না। এই সমস্ত কারণে আমরা প্রস্তাব করেছি যে এটাকে আমরা আলাদা একটা আইন করব। তবে যদি সরকার মনে করে যে না, ওটাও আলাদা আইন করার দরকার নেই, তাহলে আমরা আবার মূল আইনের মধ্যে আরপিওর মধ্যে সেটা সম্পৃক্ত করা যাবে। দেশের সুষ্ঠু পরিবেশ নষ্ট করে সংঘাত তৈরি করতে একটি মহল তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এই মন্তব্য করে বলেন, ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে তারা সমালোচনায় লিপ্ত। এদিকে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ সচিব জানান, নো মাস্ক নো সার্ভিস বাস্তবায়নে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, একটি বিশেষ গোষ্ঠী দেশের অগ্রযাত্রায় ঈর্ষান্বিত। তারা সমাজ এবং সরকারকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে শুধু সমালোচনায় লিপ্ত। যেখানে একটা ভালো পরিবেশকে নষ্ট করার জন্য যারা সংঘাত সৃষ্টি করার জন্য বক্তব্য দেবে আর তাদের ধরলে পরে ওটা বাক স্বাধীনতা হরণ করা, এটা তো হয় না। কিন্তু আছে একটা শ্রেণী তো আছে যাদের এই ধরনের সমাজকে ক্ষতিগ্রস্ত করা বা একটা গভর্নমেন্টকে ক্ষতিগ্রস্ত করা বা মানুষের জীবন নিয়ে তাদের চিন্তা নাই, চিন্তাটা ওখানে, তাদের তো অন্য একটা উদ্দেশ্য থাকে, যে ষড়যন্ত্রটা থাকে, যেটা যখন সফল করতে পারে না তখনই সমালোচনা মুখর হয়। এটাই হচ্ছে সব থেকে বাস্তব কথা। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় এখন পর্যন্ত সরকারের লকডাউনের চিন্তা না থাকলেও মাস্ক ছাড়া কাউকে সরকারি বেসরকারি কোনো সেবাই দেওয়া হবে না। গণপরিবহন, মসজিদ সহ সব পাবলিক প্লেসে মাস্ক ব্যবহারে সরকারের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। নো মাস্ক নো সার্ভিস, এটাকে একদম ব্যাপকভাবে বাস্তবায়ন করতে হবে। যেভাবে প্রয়োজন হলে সামাজিক আন্দোলন, প্রমোশন ক্যাম্পেইন প্লাস লিগাল, যেভাবেই হোক এটাকে এনশিওর করতে হবে, এটা যাতে কোনোভাবেই মাস্ক ছাড়া যাতে কেউ কোথাও না আসে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, 2021 সালে সাধারণ ছুটি 14 দিন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 6 দিনই পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে, আর নির্বাহী আদেশে সরকারি ছুটি 8 দিন, ঐচ্ছিক ছুটি মুসলিমদের জন্য 5 দিন, সনাতন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের 8 দিন করে এবং বৌদ্ধদের 5 দিন, আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্যান্য অনুষ্ঠানের জন্য 2 দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 25 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5966। মৃত ব্যক্তিদের মধ্যে 20 জন পুরুষ, 5 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 15 জন। সবশেষ 12,891টি নমুনা পরীক্ষায় 1,736 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 13.47%। মোট আক্রান্তের সংখ্যা 4,10,988। গত 24 ঘন্টায় 1,961 জন সহ মোট সুস্থ হয়েছেন 3,27,901 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 79.78%। স্বাস্থ্য দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
শীতে করোনার সংক্রমণ ঠেকাতে সামাজিক অনুষ্ঠান না করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, মাস্ক ছাড়া সেবা না দিতে সকল প্রতিষ্ঠানকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না করোনায় আক্রান্ত আর মৃতের সংখ্যা। শীত আসার আগেই আবার বাড়ছে করোনা সংক্রমণ, অথচ দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার ৮ মাস পার হলেও স্বাস্থ্যবিধি মানতে কত অনীহা মানুষের। রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরিস্থিতি সামাল দিতে জনগণের মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। এজন্য ঘটা করে বিয়ে, জন্মদিনের মতো সামাজিক অনুষ্ঠান এবং বনভোজন থেকে বিরত থাকার কথা বলেন মন্ত্রী। আমেরিকাতে এবং ইউরোপেও দেখেন সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে, অনেক আক্রান্ত সংখ্যা বেড়ে গেছে, মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। ফ্রান্সে এবং ইউকেতে লকডাউন অলরেডি দিয়ে দিচ্ছে। আমরা চাই না ওই অবস্থা, আমরা ভালো আছি, ভালো থাকতে চাই। আমাদের সামনে যে শীতের মৌসুমে আমাদেরকে বেশি সজাগ হতে হবে। আমাদের বিয়ে শাদী হয় সেটা একটু সীমিত হইতে হবে। ধর্মীয় অনুষ্ঠান যেটা হয়, ওয়াজ মাহফিল, তারপরে পূজা হলো, এগুলোতে সীমিত হতে হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে। আমরা সব মন্ত্রণালয় চিঠি দিয়েছি যাতে কিনা সরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে হলে পরে মাস্ক পরে যেতে হবে, সেবা পেতে হলে মাস্ক পরে যেতে হবে। নো মাস্ক নো সার্ভিস। করোনার উপসর্গ দেখা দিলেই দ্রুত পরীক্ষার উপর জোর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন অনুমোদন পেলেই তা অল্প সময়ের মধ্যে আনা হবে। আমরা আহ্বান করি যে আপনারা টেস্ট করেন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। শুধুমাত্র সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে নির্বাচন কমিশন নতুন স্থানীয় সরকার নির্বাচন আইন করার উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রস্তাবিত নতুন আইনে স্থানীয় সরকার নির্বাচনে বর্তমান আইনের মৌলিক বিধানগুলো অক্ষুণ্ণ রাখা হয়নি, বরং অযৌক্তিক বিধি বিধান যুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশন কোনো কথাই শোনে না। তাদের যে দায়িত্ব সরকারের এজেন্ডাকে বাস্তবায়িত করা, তারা সেই কাজই করে যাচ্ছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন আইনের যে করার যে প্রস্তাব তারা দিয়েছেন, এটা অত্যন্ত একটা অসৎ উদ্দেশ্যে এই আইনটাকে তারা প্রস্তাব করেছে। লক্ষ্য একটা, সরকারি দলকে সর্বময় ক্ষমতা দিয়ে দেওয়া। এবারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিভেদপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন কাল। সে দেশের স্থানীয় সময় সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। শেষ মুহূর্তের প্রচারণায় বিরামহীন ছুটছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। জনমত জরিপে পিছিয়ে থাকায় তা কাটিয়ে উঠতে মরিয়া প্রেসিডেন্ট ট্রাম্প। এরই অংশ হিসেবে নর্থ ক্যারোলাইনা, পেনসিলভেনিয়া, উইসকনসিন এবং মিশিগানের প্রচারণা চালাচ্ছেন তিনি। অন্যদিকে জো বাইডেন ভোট শুরুর আগ পর্যন্ত জনসভা করবেন কেবল পেনসিলভেনিয়া এবং ওহাইওতে। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে এখন দম ফেলার সময় নেই ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের। হোয়াইট হাউসের চাবিখ্যাত সুইং স্টেটগুলোতে চলছে তাদের জোর প্রচারণা। এরই মধ্যে 1400 কোটি মার্কিন ডলার খরচ করে ফেলেছেন দুই প্রার্থী। নানাভাবে চেষ্টা চলছে দোদুল্যমান ভোটারদের সমর্থন টানার। এবারের নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র জুড়ে কাজ করছে নানা শঙ্কা, আতঙ্ক। সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে শক্ত আবরণে মুড়ে ফেলা হচ্ছে খোদ ওয়াশিংটনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো। বিগত 4 বছরে যুক্তরাষ্ট্রে ভোটার বেড়েছে 9 কোটিরও বেশি। এবার ভোটার 23 কোটি। 2016 সালে এই সংখ্যা ছিল 13 কোটি 80 লাখ। ধারণা করা হচ্ছে নির্বাচনে ভোটার উপস্থিতি ভাঙবে আগের সব রেকর্ড। এরই মধ্যে 100 বছরের ইতিহাস ভেঙেছে আগাম ভোট। ইমেইলের মাধ্যমে এই ভোট পড়েছে 9 কোটিরও বেশি। যদিও তা নিয়ে ঘোর আপত্তি রিপাবলিকান পার্টির। এখন পর্যন্ত 44টি অঙ্গরাজ্যে আগাম ভোট প্রক্রিয়া নিয়ে মামলা হয়েছে
হয়েছে অন্তত ৩২০টি। ভাগ্য নির্ধারণী অঙ্গরাজ্যগুলোর নির্বাচনী ফল বিপক্ষে গেলে এই মামলা বড় অস্ত্র হতে পারে ট্রাম্পের। এ কারণে বিশ্লেষকরা বলছেন নির্বাচনী দিন পরিণত হতে পারে নির্বাচনী সপ্তাহে। If the processing of mail-in ballots slows, especially in battleground states, it may lead to long legal battles. In more than half the states, including here in Florida, mail-in ballots don't count if they arrive after Election Day. সবচেয়ে শঙ্কার বিষয়টি হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিকরা যতবারই জিজ্ঞেস করেছেন পরাজয় হলে মেনে নেবেন কিনা, কোনোবারই মেলেনি ইতিবাচক উত্তর। এরই মধ্যে ডেমোক্র্যাট ভোটারদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে কোথাও কোথাও। টুইটারে যা পোস্ট করে রীতিমতো উস্কে দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প, ঠিক যেভাবে তিনি উস্কেছেন বর্ণবাদ। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। সন্দেহ নেই এবারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনটি মহামারীর নির্বাচন বলেই বিশ্বে পরিচিতি পেয়েছে। করোনা মহামারীতে আমেরিকায় ইতোমধ্যে মারা গেছেন 2,31,000 মানুষ, আক্রান্ত 93 লাখের কাছাকাছি। করোনা মহামারীতে আমেরিকায় ইতোমধ্যে মারা গেছেন 2,31,000 মানুষ, আক্রান্ত 93 লাখের কাছাকাছি। এর মধ্যেও জয়ের ব্যাপারে আশাবাদী বর্তমান রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এতটাই আশাবাদী যে মঙ্গলবার ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শুরুর আগেই নিজেকে বিজয়ী ঘোষণা করার ছক করছেন। আরও জানাচ্ছেন পরাগারমান। প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সরগরম মার্কিন মুলুক। আগাম ভোটদানের ব্যবস্থা থাকায় ইতোমধ্যেই পড়েছে 9 কোটিরও বেশি ভোট। তবে তাতে কারচুপির অভিযোগ তুলে নিজেই বিতর্কের জন্ম দিয়েছেন ট্রাম্প। 2016 সালে পপুলার ভোট কম পেয়েও প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন ট্রাম্প। পরের 4 বছরে মানুষের নাগরিক অধিকার, জনকল্যাণ আর গণতন্ত্রের উপর ক্রমাগত আক্রমণ করতে থাকেন রিপাবলিকান এই নেতা। প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে পরিবেশ রক্ষা, এমনকি চলতি করোনা ভাইরাস মহামারীতেও গবেষণা ভিত্তিক বিজ্ঞান নিয়েও তীব্র বিরূপ মন্তব্য করেন ট্রাম্প। ফলশ্রুতিতে স্বাস্থ্যবিধি না মেনে তার 18টি জনসভার কারণে করোনা আক্রান্ত হয়েছেন 30,000-এরও বেশি সমর্থক। তাদের মধ্যে 700 মারা গেছে বলেও অভিযোগ আছে। ট্রাম্পের আমলে বেড়েছে যুক্তরাষ্ট্রের বেকারত্ব, স্বাস্থ্যসেবা ব্যবস্থা টালমাটাল, তবু নিজের শাসনামলকে সেরা দাবি খ্যাপাটে ট্রাম্পের। শিথিল পররাষ্ট্রনীতি থাকায় তার 4 বছরে দেখা যায়নি প্রত্যক্ষ মার্কিন মদদে নতুন কোনো যুদ্ধ বিগ্রহ, মানবিক বিপর্যয়। এ কয়দিন কিছুটা স্বস্তিতে কেটেছে মুসলিম বিশ্বের। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নানা কারণেই তাই গুরুত্বপূর্ণ। এতে ট্রাম্প জয়ী হলে তিনি হবেন ইমপিচমেন্টের মুখে পড়া প্রথম আমেরিকান প্রেসিডেন্ট, যিনি জনপ্রিয়তায় পিছিয়ে থেকেও পুনর্নির্বাচিত। পরাগারমান, এটিএন বাংলা। 78 বছর বয়সী জো বাইডেনের রাজনীতির ক্যারিয়ারই প্রায় 50 বছর। এর আগে দুবার প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার উদ্যোগ নিলেও হোঁচট খেতে হয় তাকে। অবশেষে তৃতীয়বারের চেষ্টায় প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সকে হারিয়ে হোয়াইট হাউসে যাওয়ার পথ তৈরি করতে সক্ষম হন জো বাইডেন। রাজনৈতিক জীবনে ডেমোক্রেট এই প্রার্থীকে পার হতে হয়েছে অনেক চড়াই উতরাই। আরও জানাচ্ছেন এস.এম. আশরাফ। জো বাইডেন প্রায়ই একটি কথা বলেন, কে আপনাকে কতবার ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তা বড় কথা নয়, কত দ্রুত আপনি উঠে দাঁড়াতে পারছেন মানুষ হিসেবে তাই হবে সাফল্যের পরিচয়। অভিজ্ঞতা থেকেই এই কথাগুলো বলেন বাইডেন। 1987 সালে প্রেসিডেন্ট পদের দৌড়ে থাকার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত সরে দাঁড়ান তিনি। সে সময় তার বিরুদ্ধে অন্যের লেখাচুরি ও অসততার অভিযোগ আনা হয়েছিল। এরপর 2008 সালে বারাক ওবামা ডেমোক্র্যাট পার্টির মনোনয়ন পায়, আরও একবার স্বপ্নভঙ্গ হয় তার। 1972 সালে রাজনৈতিক কাজে ব্যস্ত থাকার সময় শুনতে পান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রিয়তমা স্ত্রী ও সন্তান। 2015 সালে বড় ছেলে বো বাইডেন মারা যান ক্যান্সারে। 2 মেয়াদে সিনেটর থাকা রিপাবলিকান প্রার্থীকে মাত্র 30 বছর বয়সে হারিয়ে 1972 সালে
চমক দেখান জো বাইডেন। দ্বিতীয় সর্বকনিষ্ঠ আমেরিকান সিনেটর হিসেবে সে সময় জয় পান তিনি। কাজ করেছেন পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক আমেরিকান সিনেট কমিটিতেও। উপসাগরীয় যুদ্ধের আগে জর্জ বুশের ইরাকি নেতা সাদ্দাম হোসেনের বিরুদ্ধে লড়াইয়ে অনুমোদনের বিরুদ্ধে ছিলেন বাইডেন। মার্কিন রাজনৈতিক বিশ্লেষকরা বলেন বাইডেন অনেক প্রতিকূলতা কাটিয়ে টিকে থাকা একজন ব্যক্তি। তিনি কখনো হাল ছাড়েন না, ভাগ্যে বিশ্বাসী। ন্যাশনাল জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছিলেন ব্যক্তিগত জীবনে তিনি যা চেয়েছেন সবসময় কোনো এক অদৃশ্য হাত তা ঘটিয়ে দিয়েছে। মঙ্গলবারের প্রেসিডেন্ট নির্বাচনও সেই অদৃশ্য হাতের আশীর্বাদই হয়তো চাইবেন বাইডেন। এস এম আশরাফ, এটিএন বাংলা। অস্ত্র পাচার মামলায় কারাবন্দী জি.কে. শামীম ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 10 নভেম্বর ধার্য করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক নজরুল ইসলাম এই দিন ধার্য করেন। জি.কে. শামীমকে আদালতে হাজির করা হলেও গাজীপুরের সড়ক অবরোধের কারণে কাশিমপুর কারাগার থেকে অপর 7 আসামিকে আদালতে আনা সম্ভব হয়নি। তবে শুনানি তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। গত বছর 20 সেপ্টেম্বর রাজধানীতে জি.কে. শামীমের বাসা ও অফিসে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদকসহ বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা জব্দ করে র্যাব। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামালের সাথে ভার্চুয়াল সভার মাধ্যমে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। দুপুরে এই সাক্ষাৎকালে তারা বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দায়িত্ব পালনকালে দুদেশের সম্পর্ক উন্নয়নের সর্বাত্মক প্রয়াস চালাবেন বলে জানান ভারতের নবনিযুক্ত হাইকমিশনার। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের নাচল উপশাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ.বি.এ. মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম, রাজশাহীর তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এবারে পাটেক্স খেলার খবর। ফুটবলারদের ফিটনেস ফিরে পেতে আরও সময় লাগবে বলে জানালেন জামাল ভুঁইয়া। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন শেষে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, প্রত্যেক ফুটবলার নেপালের বিপক্ষে জয় পেতে মরিয়া হয়ে আছে। 13 ও 17 নভেম্বর দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে কোচ জেমিজের অধীনে চলছে জাতীয় দলের প্রস্তুতি। সোমবার 2 দলে ভাগ করে ফুটবলারদের অনুশীলন ম্যাচ খেলান লাল সবুজ দলের হেড কোচ। অনেকদিন পর আমরা প্র্যাকটিস করতেছি, ম্যাচ খেলতেছি, so a lot of players they are not fully fit. At the moment I think the Bosundara Kings players they're a little bit more fit. The other players they will come in the coming days. 2018 সালের প্রতিযোগিতায় অংশ না নেয় এবারের প্রিমিয়ার হকি লিগে খেলতে পারবে না উষা ক্রীড়া চক্র। কার্যনির্বাহী কমিটির সভা শেষে একথা জানান হকি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান মাসিউজ্জামান শেরনিয়াবাদ। কার্যনির্বাহী কমিটির সভা শেষে একথা জানান হকি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান মাসিউজ্জামান শেরনিয়াবাদ। 2018 সালের দল বদলে অংশ নেয়নি ক্রীড়া চক্র উষা, ফলে প্রিমিয়ার লিগেও খেলেনি দলটি। পরে গঠনতন্ত্র অনুযায়ী প্রথম বিভাগে নামিয়ে দেওয়া হয় ক্লাবটিকে। এবারের আসর শুরুর আগে প্রিমিয়ার লিগে অংশ নিতে চেয়ে হকি ফেডারেশনের কাছে আবেদন করেছিল উষা, কিন্তু লাভ হলো না। প্রথম বিভাগ চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে জায়গা করে নিতে হবে তাদের। এবং যারা অবলোপন হওয়ার তারা অবলোপন হবে, যারা খেলার তারা খেলবে। এইটার এখতিয়ারের মধ্যে নাই, তাহলে গঠনতন্ত্রেই পরিবর্তন করতে হয়। গঠনতন্ত্র পরিবর্তনের এখতিয়ার হলো এজিএম এর। উষা যদি খেলে তো খুবই খুশি হতাম,
যদি খেলতে দিতে পারতাম, বাট আইনের এই বিষয়টাকে তো আমাকে সমুন্নত রাখতে হবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ডিসেম্বরের শেষ সপ্তাহে পৌরসভা নির্বাচন, ভোট হবে 5 ধাপে ইভিএমে, জানালেন সিএসসি। সুষ্ঠু পরিবেশ নষ্ট করে সংঘাত তৈরি করতে তৎপর একটি মহল, মন্তব্য প্রধানমন্ত্রীর। এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিভেদপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন কাল, জরিপে এগিয়ে জো বাইডেন, মরিয়া ডোনাল্ড ট্রাম্প। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।